দর্শক আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলতান আহমেদ। দর্শক, আমরা দেখছি যে লকডাউন চলছে সারা দেশব্যাপী এবং এক প্রকার বিধিনিষেধ, ঘর থেকে বের হওয়ার অতি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে কেউ বের হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই অবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাপে পড়েছে। সব ধরনের দোকানপাট কিংবা ব্যবসা বাণিজ্য রীতিমতো বন্ধ রয়েছে। তবে তার মধ্যেও ঠিক উল্টো চিত্র বা বিপরীত চিত্র আমরা লক্ষ্য করছি দেশের পুঁজিবাজারে। অর্থাৎ ঘরে বসেও কিন্তু মানুষ ইতিবাচক লেনদেন করছে এবং যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই সূচকের উত্থান হচ্ছে এবং লেনদেনও বেশ ভালো হচ্ছে। আজকেও দিন শেষে আমরা দেখেছি ঢাকার বাজারে ডিএসইএক্স বেড়েছে প্রায় 12 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 883 কোটি টাকা। স্বাভাবিক সময়ে 4 ঘন্টার লেনদেনে যেই পরিমাণ টাকা লেনদেন হয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন লকডাউনের 2.5 ঘন্টার মধ্যেই সেই পরিমাণ লেনদেন হচ্ছে। সব মিলিয়ে আমরা আসলে পুঁজিবাজারে এই লকডাউনে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। দর্শক, আমাদের সঙ্গে বরাবরের মতো আজকেও 3 জন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব আহমেদ রশিদ লালী, তিনি সাবেক সভাপতি ডিবিএ এবং সাবেক সহসভাপতি ডিএসি। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, তিনি নির্বাহী পরিচালক ও মুখপাত্র বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছেন এরই মধ্যে, তিনি মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, তিনি পরিচালক সিএসি। আমরা তাদের কাছে আলোচনায় যাব, তবে যাবার আগে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসতে চাই। কর ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের কিছু দাবি দেওয়া রয়েছে, সেটি আসলে আগামী বাজেটকে ঘিরে অর্থ মন্ত্রণালয়ের কাছে সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসব। তাহলে কিন্তু সেটা হবে না। অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে? সম্প্রতি মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি ও অ্যাপেক্স গ্রুপের কর্ণধার সৈয়দ নাসিম মঞ্জুরের একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেখানে তিনি বলেছেন, অতিরিক্ত করের বোঝা নিয়ে ভালো নেই উৎপাদকরা, এজন্য ব্যবসা ছেড়ে দেওয়ার মতো মন্তব্য করতেও কার্পণ্য করেননি এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসায়ীদের ভালো না থাকার অন্যতম কারণ স্বাভাবিকভাবেই করোনা মহামারী, তার পাশাপাশি যুক্ত হয়েছে মোটা অঙ্কের করের বোঝা। ঢাকা চেম্বারের সভাপতি বলছেন, মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে তাদের প্রয়োজন আন্তরিক সহায়তা। দাবি করছেন বাজেটে কর্পোরেট কর হার কমিয়ে 25% আনার। প্রোগ্রেসিভ হারে যদি আমরা ট্যাক্সটাকে 2.5% করে প্রতি বছর কমাই, অর্থাৎ 2021-22 অর্থ বছরের জন্য আপনি 2.5% কমাবেন, 2022-23 জন্য 2.5% কমাবেন এবং 2023-24 জন্য 2.5% করে কমাবেন, তাহলে কিন্তু আপনার 3 বছরে 7.5% ট্যাক্স কমে আসবে এবং সেটা এসে দাঁড়াবে 25%। সেটা কিন্তু আপনি রিজনাল অ্যাভারেজের সাথে একটা কম্পিটিশন হিসাবে তৈরি করতে পারেন। তার যুক্তি, সারা বিশ্বে কর্পোরেট করের গড় হার 23.8%, আর এশিয়ার দেশগুলোতে তা 21.13%। চীন সহ অন্যান্য দেশ থেকে বিনিয়োগ টানতে কর কমানোর পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সরকার তো কোনো দলীয় না, সরকার তো আপনার আমাদেরই তো সরকার। আমরা আমাদের সরকারকে বলবো না কি কি সমস্যা আমাদের হচ্ছে। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে, স্থানীয় শিল্পায়নকে উৎসাহিত করার কোনো বিকল্প আমি দেখি না। আপনি যদি ফুল অটোমেশনে চলে যান, তখন কিন্তু হ্যারাসমেন্টের ডিবেটটা থাকবে। ঢাকা চেম্বারের সভাপতির মতে, ছোট বড় সব ব্যবসায়ীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা প্রয়োজন। আবার শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সুষ্ঠু বিতরণের পরামর্শও তার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, যদি বলছিলাম, তবে বিপরীত চিত্র কিন্তু ঢাকার পুঁজিবাজারে, ঢাকা এবং চট্টগ্রাম দুই বাজারেই প্রতিদিনই সূচক বাড়ছে এবং লেনদেন হচ্ছে। ঘরে বসে থেকেও মানুষ কিন্তু লেনদেন করছে এবং সেই ধারাবাহিকতা আমরা দেখেছিলাম এর আগের লকডাউনে কিন্তু বাজার বন্ধ ছিল, যার কারণে কিন্তু মানুষের অনাস্থা তৈরি হয়েছিল। এবার কিন্তু তেমনটি হয়নি, ব্যাংকের পাশাপাশি কিন্তু পুঁজিবাজার চালু রয়েছে এবং তার ইতিবাচক প্রভাব আমরা বাজারে দেখছি। আমরা আলোচনায় ফিরতে চাই দর্শক, যেমনটি বলছিলাম 3 জন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে আসতে চাই। যেটি আমরা লক্ষ্য করলাম যে পুঁজিবাজার বেশ ইতিবাচক এবং আজকে নয়, গত কয়েকদিন ধরে ইতিবাচক এই লকডাউনের মধ্যেও। এর কারণ আসলে কি দেখেন? এই যে লকডাউনেও ডাউন নয় বাজার, স্বাভাবিকভাবে যেটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু নয়, আমরা দেখতে পাচ্ছি এই বাজারও আস্থা রয়েছে বিনিয়োগকারীদের। এর কারণ আপনার কাছে কি মনে হয়? জনাব লালী, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি একটু প্রশ্নটা আবার রিপিট করবেন প্লিজ। জি, আমরা দেখতে পাচ্ছি লকডাউনের মধ্যেও পুঁজিবাজার ইতিবাচক। এই ইতিবাচক পুঁজিবাজারের লকডাউনের মধ্যে আপনার কাছে ব্যাখ্যা কি কারণে? জি ধন্যবাদ। দেখেন, আমাদের লকডাউনের আগে যে একটা সমস্যা হয়েছিল সেটা হলো প্যান্ডেমিক প্যানিক, এবং এই প্যানিকের ফলে সবাই ক্যাশ টাকা হাতে রাখার জন্য সেল করে
তাদের শেয়ারটা একটা প্যানিকে কিন্তু এই সেল প্রেসারটা চলে আসছিল বাজারে, যার ফলে আমরা দেখেছি 200 পয়েন্ট 180 পয়েন্ট পর্যন্ত বাজার পড়ে গেছে। এরপরে যখন মাননীয় চেয়ারম্যান বিএসইসি যখন বলেছিলেন যে কোনো মূল্যে বাজারটা খোলা থাকবে যদি ব্যাংক খোলা থাকে, এবং পরবর্তীতে কিন্তু যখন বিনিয়োগকারীরা দেখলেন যে ওনার কথা মতো ব্যাংক খোলা এবং পুঁজিবাজার খোলা, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক ভালো হয়েছে। এক, 2 নাম্বার হয়েছে যে একটা জিনিস, আরেকটা হয়েছে যে ব্যাংকস গুলাকে মনিটর করছে বাংলাদেশ ব্যাংক, যে ইনভেস্টমেন্ট যে 200 কোটি টাকা করে করার কথা ছিল সেখানে একটা ইনভেস্টমেন্ট আসছে। এইভাবে করে কিন্তু পজিটিভ একটা ভাইব কিন্তু বাজারে আসছে, যে কারণে কিন্তু কর্পোরেট বিনিয়োগকারী যারা ছিলেন, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা, ওনারাও বাজারে কিন্তু অ্যাক্টিভিটি শুরু করেছেন এই প্যান্ডেমিক অবস্থায়। তো কাজে এই সকল বিষয় যদি আপনি পর্যালোচনা করেন তাহলে একটা জিনিস বোঝা যাবে যে বিএসইসি যে কথাটা বলেছিল সেটা আমলে এসছে, এবং যার ফলে কনফিডেন্স লেভেলটা ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকেও একজন যুক্ত হয়েছেন, তিনি পরিচালক সিএসি মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হয়তো এই মুহূর্তে তাকে পাচ্ছি না। আমরা মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে একটু ফিরতে চাই। তিনি নির্বাহী পরিচালক ও মুখপাত্র বিএসইসি। আপনারা তো নিয়ন্ত্রক, এবং স্বাভাবিকভাবেই বাজার ভালো থাকলে খুব স্বস্তিতে থাকেন আপনারা। এই বাজারে, এই স্বস্তিদায়ক বাজারে আসলে এর পিছনে আপনি যেমন একটি ব্যাখ্যা দিচ্ছিলেন জনাব লালী, আপনার ব্যাখ্যাটি জানতে চাই যে বাজারটি আসলে এই লকডাউনের মধ্যেও আসলে কি করে এতটা ইতিবাচক? আমরা যদি বাজারের বর্তমান মার্কেট ট্রেন্ড আমরা দেখি, আমরা দেখবো যে বাজারের সমস্ত সূচকে ভালো করতেছে। আমি একটা ডাটা যদি বলি, যে 2020 সালের আমাদের ফার্স্ট কোয়ার্টারে আমাদের যেটা মানে পার ট্রানজাকশন ভ্যালু যেটা ছিল 35,000, এইটা আমাদের এই কোয়ার্টারে আমাদের পার ট্রানজাকশন ভ্যালু হয়েছে 60,000। এইটা ইন্ডিকেট করে আমাদের হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরের বেসটা বাড়তেছে এবং তাদের ইনভেস্টমেন্টটা বাড়তেছে। এবং আমরা যদি মনে করি যে বাজার ইনস্টিটিউশনাল ইনভেস্টর বাড়ে এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট বাড়ে, তাহলে হাই ডিমান্ড ক্রিয়েট হয়, অটোমেটিক্যালি বাজারের ইন্ডেক্স আপওয়ার্ড মুভমেন্ট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ টার্নওভারও বেশি বাড়ে। সর্বোপরি কমিশন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলা পুঁজিবাজারের জন্য অনেক পজিটিভ এবং ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। যেটা আমরা যদি শুরুতে দেখি যে আমাদের যে লকডাউন এবং কোভিড এর কারণে কিছুটা প্যানিক ছিল, এটার কারণে মার্কেট একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এবং মার্কেটের লিকুইডিটি একটু কমে গিয়েছিল। তো কমিশন দ্রুত এটা অবজার্ভ করছে এবং অ্যাসেসমেন্ট করে দ্রুত একটা সিদ্ধান্ত দিল যে আমাদের মার্জিন রুল রেশিওটা আমরা 0.5 থেকে বাড়িয়ে 0.8 করে দিলাম, যে কারণে বাজারে একটু লিকুইডিটি বাড়লো। আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে পর্যাপ্ত লিকুইডিটি আছে এবং ব্যাংকের ইন্টারেস্ট রেট কম, সেখান থেকে হিউজ ফান্ড মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে আসবে আমরা এক্সপেক্ট করতেছি, এবং আগামীতে এটা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এক্সচেঞ্জ রেট এখন মোটামুটি স্টেবল, এবং এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন রিস্ক হলো আপনার ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের ফেভারে, যে কারণে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারিতে যে পরিমাণ এবং মার্চে যে পরিমাণ ফরেন সেলের প্রেসার ছিল, আমাদের এপ্রিলে এসে কিন্তু ফরেন সেলের প্রেসার অনেক কমে গেছে। এই ক্ষেত্রে ফরেন বাই কিছুটা আসতেছে এবং ইনভেস্টমেন্ট হইতেছে। সর্বোপরি আমরা দেখা গেল ব্যাংক এন্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিভিডেন্ডের উপর একটা রেস্ট্রিকশন ছিল, 15% ক্যাশ, সর্বোচ্চ 15% বোনাস। এটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা মিটিং করি, সেখানে আমরা এখান থেকে বাড়ানোর জন্য রিকোয়েস্ট করি, এবং এটা ব্যাংকের জন্য কিছুটা বেড়েছে, 35 করা হয়েছে, এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য বাড়াইছে। এই সমস্ত বিভিন্ন ধরনের কমিশন কর্তৃক অ্যাক্টিভিটিস গৃহীত হওয়ার কারণে ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। এবং আমাদের যেটা লকডাউনের সময় আমাদের একটা ইনভেস্টরদের মধ্যে প্যানিক কাজ করেছে যে মার্কেট বন্ধ হয়ে যাবে, সেটা কমিশন খুব দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে যে ব্যাংক যদি খোলা থাকে অবশ্যই পুঁজিবাজার খোলা থাকবে, এবং এইটাও একটা কনফিডেন্স বিল্ড আপ হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে। আমরা বিগত কিছুদিন আগে লটারির পরিবর্তে পর্টা বেসিসে আইপিওতে আমরা মানে অ্যালোকেশনটা দিব, এইটার কারণে, এবং সাথে সাথে আমরা একটা কমিশন একটা ডিসিশন নিয়েছিল যে আমাদের যারা আইপিওতে অ্যাপ্লিকেশন করবে তাদের সেকেন্ডারি মার্কেটে মিনিমাম 20,000 টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে। আমরা পাস্ট হিস্ট্রিক্যাল রেকর্ড অ্যানালাইসিস যদি করি, সেখানে আমরা দেখবো যে প্রায় 10 লাখের মধ্যে আইপিওতে অ্যাপ্লিকেশন করে,
এবং 20,000 টাকা করে যদি ইনভেস্টমেন্ট থাকতে হয় তাহলে প্রায় 2,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট সেকেন্ডারিতে নতুন করে আসার কথা, কারণ যারা আইপিওতে অ্যাপ্লাই করে তারা নরমালি সেকেন্ডারি মার্কেটে তাদের ইনভেস্টমেন্ট কম থাকে। তো এইটা আমাদের শুরু হয়েছে এপ্রিল থেকে, এবং এইটা এখন যে ফার্স্ট আইপিওটা আসবে সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। এবং এখানেও আমরা দেখছি যে কিছু কিছু ইনভেস্টমেন্ট বাড়তেছে, মানে যারা আইপিওতে অ্যাপ্লাই করে তারা সেকেন্ডারিতে কিছুটা ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। সর্বোপরি আমাদের যেগুলা ডিসেম্বর এন্ডিং অ্যাকাউন্টস এর উপর যেসব ডিক্লারেশন আসছে সেগুলা মোটামুটি ভালো ডিক্লারেশন আসছে, এবং সেই ডিক্লারেশনের প্রতি ইনভেস্টররা অনেক স্যাটিসফাইড, এবং ভবিষ্যতে যেগুলা ডিক্লারেশন আসবে সেগুলো আমরা আশা করতেছি ভালো আসবে। এবং আমাদের যে ডিভিডেন্ড ডিল অন্যান্য সময়ের তুলনায় এইবার যেগুলা ডিক্লেয়ার হইতেছে ক্যাশ ডিভিডেন্ড স্পেশালি, সেখানে ডিভিডেন্ড ডিল আগের থেকে একটু বেশি হচ্ছে, এবং এইটাও আমাদের মার্কেটের টার্নওভার এবং ইনভেস্টর বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করতেছে। অনেক বেশি কাজ করছে। জনাব মোহাম্মদ রেজাউল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু আবার আহমেদ রশিদ আলী আপনার কাছে ফিরতে চাই। আজ থেকে আমরা জানি যে প্রি ওপেনিং এবং ক্লোজিং সেশনটা আবার চালু হয়েছে, অর্থাৎ লেনদেন শুরু হওয়ার 15 মিনিট আগে থেকেই কিন্তু অর্ডার বসানো যাচ্ছে। এই বিষয়টি আসলে ইতিবাচক কিনা বাজারের জন্য, বা এটি হওয়ার ফলে কি বাজারে লেনদেনের কোনো রকম প্রভাব ফেলে? বেসিক্যালি কিন্তু এই প্রি ওপেনিংটা যে কারণে এখন আবার ওপেন করা হলো, সেটা হলো ডিএসসি আইটি সিস্টেমটা একটু সমস্যা করছিল, স্লো ডাউন হয়ে গেছে। সো এই প্রি ওপেনিংটা যদি করা হয় তাহলে পরে এই প্রেসার যেটা সবাই একসাথে ঢুকতে চায় 10টার সময়, সেই জিনিসটা 10:45 থেকে ঢোকা শুরু হলে পরে তখন ওই প্রেসারটা স্লো ডাউনটা হয় না, স্লো যেটা হয়ে যায় সিস্টেম, সেই সিস্টেমটা স্লো হয় না, সেই জন্য প্রি ওপেনিংটা আবার চালু করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে দেখেন আমাদের সিস্টেমটা এখন যে আইটি সিস্টেম আছে, আনফরচুনেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু আমাদের চাইনিজ যে স্ট্র্যাটেজিক পার্টনার আছে ওনারা কিন্তু $30 মিলিয়ন একটা আইটি সেক্টরে কিন্তু টেকনোলজি ইয়ে করার জন্য ওনারা কিন্তু এটা রেখেছেন এই টাকাটা। বাট আনফরচুনেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জ কেন সেটা সুযোগ নিচ্ছে না সেটা একটা প্রশ্ন। হাউএভার আমার কয়েকদিন আগে কথা হয়েছিল ওনাদের সাথে, ওনারা বললেন যে মাস দুয়েক হয়তো আবার লাগতে পারে আরো বিষয়গুলো ঠিক হতে। সো অল ইন অল আমি যদি এইভাবে সাম আপ করি যে এই প্রি ওপেনিংটা বেসিক্যালি এই যে স্লোনেস, সিস্টেমের যে স্লোনেস ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেইটাকে ইয়ে করার জন্য, মিনিমাইজ করার জন্য এই প্রি ওপেনিংটা আবার দেয়া হয়েছে। আমি আরেকটা জিনিসও আলাপ করছিলাম সেদিন টেকনিক্যালি, যে আমাদের যে দেখেন যে মোবাইল অ্যাপস আছে, এই মোবাইল অ্যাপস কিন্তু যদি আমরা 15-20 মিনিট পরে যদি এটাকে চালাই তাহলে কিন্তু আবার একটু আমাদের মেইন সিস্টেমটা যে স্লো হয়ে যায় সেটাতে একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। এখন এইটার ডেটাটা যদি আমি এইভাবে দেই যে মোবাইল অ্যাপসে আমার প্রায় আইটি 25% স্পেস কিন্তু ওনারা দখল করে রাখেন। মোবাইল অ্যাপস 25%। ট্রেড হয় সর্বসাকুল্যে 2.5 কোটি টাকার, মোবাইল অ্যাপস এর মাধ্যমে ট্রেড হয় 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা ম্যাক্সিমাম। অথচ আমার 75% স্পেস যেটা আমার মেইন ইসে আছে সেখানে কিন্তু আমার ট্রেড হচ্ছে 700, 800, 1000 কোটি টাকা। সো কাজেই মোবাইল অ্যাপসটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট এট দিস পয়েন্ট ইন টাইম যখন আমার আইটি সাপোর্ট করছে না। তো এইটাকে যদি 15 মিনিট বন্ধ রাখা যায়, মোবাইল অ্যাপসটা 15 মিনিট পরে যদি লগ ইন করা যায় তাহলে কিন্তু আমাদের মেইন সিস্টেমটার প্রেসারটা অনেক কমে যায়। তো আমার মনে হয় প্রি ওপেনিং একটা। আর সেকেন্ড জিনিস হলো মোবাইল অ্যাপ যদি 15-20 মিনিট পরে ওপেন করা যায় তাহলে সিস্টেমটা আরেকটু কার্যকরী হবে আমাদের আইটি সিস্টেমটা। অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ আলী। আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। দর্শক, পুঁজিবাজার নিয়ে, সাম্প্রতিক বিষয় নিয়ে আরো অনেক কথা জানতে চাই আমরা, তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতি থেকে এসে এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করবো। আপনারা দেখছেন নিভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশেষ সংলাপ। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর।
দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, লকডাউনে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। বিরতিতে যাবার আগে নানা বিষয়ে কথা হচ্ছিল। জনাব আহমেদ রশিদ লালী, আপনি যে বিষয়গুলো বলছিলেন যে কেন আসলে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে, তার পাশাপাশি আমরা বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে জানতে পেরেছি যে বড় বড় যারা ব্যবসায়ী তাদের অলস পড়ে থাকা টাকা পুঁজিবাজারে আসছে, এবং এই কারণেই কিন্তু এই লকডাউনের মধ্যেও এখনও আজকের বাজারে আমরা দেখলাম প্রায় 883 কোটি টাকা লেনদেন হলো, এবং এর আগে একদিন আমরা দেখেছি প্রায় 1300 কোটি টাকা লেনদেন হয়েছে গত পরশুদিন। স্বাভাবিকভাবে লেনদেন ভালো, এবং নতুন করে আরও প্রায় 13,000 বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সিডিবিএল সূত্রে জানা গেছে। সব মিলিয়ে আপনার অবজারভেশন কি? বাজারে কি আসলেই যারা অলস টাকা পড়েছিল তারা কি বাজারে মানে নিয়ে আসছে ক্যাপিটাল? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা প্রথমেই বলেছি যে দেখেন, এই বড় যারা বিনিয়োগকারী, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যাদেরকে বলি, কিংবা যারা কর্পোরেট ইনভেস্টর আছে, উনাদের কিন্তু অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। এবং যে বিষয়টা আমরা সব সময় বলি যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরাই কিন্তু বাজারটাকে ধরে রাখে। হ্যাঁ, আমরা যারা ছোট বিনিয়োগকারী আছি, আমাদের চেয়ে উনারাই কিন্তু বাজারটাকে ধরে রাখে, বিকজ উনারা লং টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু যায়। সো এই বিষয়টা কিন্তু বাজারটা ধরে রাখার জন্য সবসময় কিন্তু যেটা ইনভেস্টমেন্ট ব্যাংক বলেন অথবা যেটা ইনস্টিটিউশনস বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, এরা কিন্তু বাজারটা ধরে রাখে। হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বলেন 2 বছর 5 বছরের জন্য ধরে রাখে। তো এরা কিন্তু বাজারটাকে ধরে রাখে, রিয়েল লং টার্ম ইনভেস্টর এরাই। তো কাজে আমার কাছে যেটা মনে হয়, আমাদের বাজারে যেটা ল্যাকিং আছে, যেটা 20% লং টার্ম ইনভেস্টমেন্ট আছে, 25%, আর 75-80% হলো ডে ট্রেডার আছে। সো কাজে এই জিনিসটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং এইটার অ্যাওয়ারনেস এনেই কিন্তু পরিবর্তনটা করতে হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে যত বেশি আমরা অ্যাওয়্যার করতে পারবো যে লং টার্ম ইনভেস্টমেন্ট একটা অংশ আপনি রাখতে পারেন ফর শর্ট টার্ম ট্রেডিং, আর 75% অংশ ধরেন আপনি লং টার্মে যেতে হবে। প্রত্যেকটা বিনিয়োগকারী যদি এইরকম একটা প্ল্যান করে কিন্তু ওনাদের বিনিয়োগ করে, তাহলে কিন্তু বাজারটা একটা হেলদি বাজার হয়। বাজারে কিন্তু কোন রকম প্লে করার সেই অর্থে সুযোগ কমে আসে। অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, তিনি পরিচালক সিএসসি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বীজ সংলাপ অনুষ্ঠানে। জনাব এমদাদুল ইসলাম, আপনি এই শুরুতে প্রথম অংশে আপনাকে আমরা পাইনি যান্ত্রিক ত্রুটি বা বিভিন্ন কারণে, আপনি একটু বলবেন যে চট্টগ্রামের বাজারের কি পরিস্থিতি? অর্থাৎ আমরা দেখি ঢাকার বাজারে তো বেশ লেনদেন ভালো, এবং চট্টগ্রামের লেনদেন ভালোই হচ্ছে দেখছি আমরা। সব মিলিয়ে নতুন করে বিনিয়োগ আসছে ঢাকার বাজারে, বিভিন্নভাবে শোনা যাচ্ছে। চট্টগ্রামের পরিস্থিতিটা যদি আমাদের জানান। এমদাদুল ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে বাজারে নতুন বিনিয়োগ আসছে, লকডাউনের মধ্যেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। আমি চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। এটার হয়তো একটা কারণ হয়তো ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন, হয়তো আমি যে করেছি। একটা কারণ হচ্ছে এই যে লকডাউনে মানুষের যে সীমিত আয়ে যারা মানুষ আছে বা যারা বিভিন্ন জায়গায় যাদের ইনভেস্টমেন্ট ছিল, তারা সেটাতে এখন অনেকটা মরিয়া হয়ে সেখানে তাদের কোনো কাজ কর্মকাণ্ড পরিচালনা করতে না পেরে, হয়তো যেহেতু স্টক চেঞ্জ অর্থাৎ ক্যাপিটাল মার্কেট চালু আছে, সেখানে তাদের পুঁজি তারা বিনিয়োগ করছে। এটা হচ্ছে একটা কারণে। তো সেই সূত্রে চট্টগ্রামেও যেটা বাজারের অবস্থা, চট্টগ্রামে ঢাকার তুলনায় হয়তো না, বাট চট্টগ্রামে তুলনামূলকভাবে এখন ভালো অবস্থা চট্টগ্রামের স্টক চেঞ্জের। চট্টগ্রামে তো আমরা জানি বাণিজ্যিক শহর, সেখানে বড় বড় ব্যবসায়ীরাও রয়েছেন। সব মিলিয়ে পুঁজিবাজারের প্রতি কি তাদের আস্থা রয়েছে? না, এটা একটা ভুল ধারণা। আসলে এই যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, এটা কিন্তু একটা, আমার মনে হয় এটা কনসোলেশন, ইটস এ সোর্স অফ কনসোলেশন। আসলে সবকিছুই ঢাকামুখী। আপনি সেন্টার অফ গ্র্যাভিটি, আপনার যেখানে যে ক্ষমতার যে কেন্দ্রবিন্দু, যেখানে এখানে কিন্তু এটা পৃথিবীর অন্যান্য দেশকে আপনার ভুল প্রমাণিত করেছে। যেমন আপনি বলতে পারেন, হ্যাঁ, দিল্লি ভারতের রাজধানী, কিন্তু বোম্বেতে সবকিছু কাজ কারবার হয়, একইভাবে করাচিতে হয়, বা ইসলামাবাদে পাকিস্তানের রাজধানী, প্রত্যেকটা দেশে কিন্তু, নিউ ইয়র্কে হয়, ওয়াশিংটনের রাজধানী হলো, কিন্তু এখানে আমাদের এখানে উল্টো। চট্টগ্রামে আসলে আপনার চট্টগ্রামে এখন যে অর্থে আপনি বলছেন বাণিজ্যিক রাজধানী, সে অর্থে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী নয়। ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং আর্থিক কেন্দ্রবিন্দু যেটা ক্ষমতার, সেটা ঢাকা কেন্দ্রিক।
ক্ষমতার কেন্দ্রবিন্দু অবশ্যই ঠিক আছে, কিন্তু চট্টগ্রাম বন্দর কিংবা অনেক আপনি দেখেন জি। প্রত্যেকটা ব্যাংকের সদর দপ্তর কোথায়? চট্টগ্রামে কি একটা সদর দপ্তর আছে? এটা না, এটা সদর দপ্তর ভুয়া। নেই। যার জন্য ব্যাংকিং সেক্টর বড়, যেখানে মানি এবং দুইটা জিনিস আপনি এখানে মনে রাখতে হবে, যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুটারই কিন্তু কেন্দ্রবিন্দু ঢাকাতে। ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের সমস্ত কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকাতে স্থিত। সুতরাং সেখানে, যার জন্য চট্টগ্রাম স্টক চেঞ্জ কিন্তু এখন সাফারও করছে এই যে পুঁজির দিক থেকে, যেখানে বিনিয়োগটা বেশি হয় ঢাকা স্টক চেঞ্জে, ঢাকা কেন্দ্রিক হওয়াতে। কারণ ঢাকা কেন্দ্রিক সবকিছুই, শুধু ক্ষমতা নয়, আর্থিক ক্ষমতার কেন্দ্র ওখানে। সেটা যাই হোক, এখন চট্টগ্রামে যেটা আস্থার কথা বললেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের আস্থা ডেফিনেটলি আছে পুঁজিবাজারের উপরে, কিন্তু পুঁজিবাজার সময়ে সময়ে যে ধরনের ব্যবহার বা বিহেভ করছে পুঁজিবাজার, সেটা সাধারণ যারা বিনিয়োগকারী তারাই সবচেয়ে বেশি করে পুঁজিবাজারের উপরে আস্থা হারানোর মতো অবস্থায় পড়ে। কারণ এই যে মার্কেট আপনি বলছেন উঠছে, ভালো ব্যবহার করছে, হঠাৎ করে মার্কেট আবার আপস এন্ড ডাউন, এটা ফ্রি ফল হয়ে যায়। সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সেটাকে চেক দিতে পারলে আস্থা যেটুকু আছে সে বৃদ্ধি পায়, পুঁজিবাজার ভালো অবস্থানে যাবে। বাংলাদেশের জন্য পুঁজিবাজারের অনেক কিছু করা আছে, বাংলাদেশের আর্থিক খাতের জন্য, বাংলাদেশের বিনিয়োগের জন্য, শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য, সেগুলো পুঁজিবাজারের মাধ্যমে অবশ্যই হবে। তবে আস্থাটা ধরার জন্য, আস্থা যারা বৃদ্ধি করেন, আস্থা যারা সৃষ্টি করেন, তাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে অবশ্যই। জনাব এমদাদুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন বাজারের বিহেভিয়ার এবং আস্থার বিষয়টি, আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। নির্বাহী পরিচালক বিএসইসির জনাব রেজাউল করিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনার কাছে প্রশ্ন থাকবে যে জনাব আহমেদ রশিদ আলী, আপনার কাছে একটু ফিরতে চাই যে আমরা দেখেছি যে আস্থাহীনতার বাজার, অর্থাৎ জনাব রেজাউল করিম, আপনার কাছে যে প্রশ্নটি ছিল আপনার কাছে আবার একটু ফিরতে চাই। সেটি হচ্ছে, যেটি বলা হচ্ছিল যে বাজারের বিহেভিয়ার এমন হচ্ছে আস্থাহীনতার একটি বিষয়, অর্থাৎ এই বাজার একটু ভালো হচ্ছে, কদিন পরে আবার পড়ে যাচ্ছে। আস্থা ফেরাতে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো জানি শুধু ঢাকা এবং চট্টগ্রামের মধ্যেই নয়, আপনারা বিশ্বব্যাপী পুঁজিবাজারকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটির এখন পরিস্থিতি কি? আমরা মনে করি যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কনফিডেন্স বিল্ড আপ করতে গেলে প্রথমেই আমাদের একটা ইনভেস্টরদের মধ্যে আছে, যে আমাদের যে বিভিন্ন যারা রেগুলেটর আছে এদের মধ্যে কোঅর্ডিনেশনের একটু ঘাটতি আছে, যে কারণে আমরা এখন আমাদের যারা রেগুলেটর আছে, স্পেশালি বাংলাদেশ ব্যাংক, ইডরা, এনবিআর, এদের মধ্যে আমাদের কোঅর্ডিনেশন খুব স্ট্রং করতেছে। এবং পুঁজিবাজার একটা টিম হিসাবে কাজ করে, সেখানে রেগুলেটর থাকে, এক্সচেঞ্জ থাকে, মার্কেট ইন্টারমিডিয়ারি থাকে, জার্নালিস্ট থাকে, অন্যান্য স্টেক হোল্ডার থাকে। তো আমরা এদের মধ্যেও এখন অনেক বেশি কোঅর্ডিনেশন বাড়িয়েছি। আপনারা জানেন যে আমরা এখন সমস্ত তথ্য টাইমে আমরা ডিসক্লোজ করতেছি, এবং এখানে যারা ইস্যুয়ার কোম্পানি আছে তাদের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা হচ্ছে, এবং আমাদের যারা ইন্টারমিডিয়ারি আছে তাদের অ্যাক্টিভিটিস গুলো রেগুলার বেসিসে মনিটর করা হচ্ছে। আমাদের মার্কেট সার্ভেলেন্স আগে থেকে অনেক স্ট্রং করা হচ্ছে, এবং এখানে আমাদের ইন্টেলিজেন্সের জন্য আমরা রিসেন্টলি কাজ শুরু করেছি। সেখানে আমরা সোর্স অ্যাপয়েন্ট করার জন্য বিভিন্ন ব্রোকারেজের এমপ্লয়ীদের ইনফরমেশন নিয়ে তাদের মধ্যেও আমরা সোর্স অ্যাপয়েন্ট করব, সাংবাদিকদের মধ্যে আমরা সোর্স অ্যাপয়েন্ট করতেছি। তো এই ধরনের অ্যাক্টিভিটি যদি আমরা স্ট্রংলি করতে পারি, অটোমেটিক্যালি বাজারে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হইলে ইনভেস্টরদের মধ্যে বর্তমানে যে কনফিডেন্স আছে, এই কনফিডেন্স লেভেলটা আমরা আশা করতেছি আরো বাড়বে। এবং আমাদের যদি আমরা মার্কেটের যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথটা যদি সাস্টেনেবল করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে এই যে কনফিডেন্স, এটা আরো বাড়বে। কারণ এখন মনে করতেছে যে এই টার্নওভার থাকবে কিনা, মার্কেটের এই আপওয়ার্ড ট্রেন্ড থাকবে কিনা, মার্কেট বাড়লেই পড়ে যাচ্ছে। এটা আপনি জানেন ওয়ার্ল্ড ওয়াইডই মার্কেটের যে আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড দুইটাই থাকবে, কারণ তাছাড়া এটা ক্যাপিটাল মার্কেট হবে না। এখানে যেমন গেইন করার সুযোগ থাকতে হবে, একটা গ্রুপ লস করবে আরেকটা গ্রুপ গেইন করবে, আবার যে গ্রুপ লস করলো পরের বার তারা গেইন করবে, একটা সেক্টর একটু ফল করবে আর একটা সেক্টর বাড়বে। পুঁজিবাজারের এই ধরনের নর্ম থাকবেই, এবং সেখানে আমাদের যেটা করতে হবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেসটা বাড়াইতে হবে। এখানে আমাদের ডিলারদের ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমরা স্ট্রংলি কাজ করতেছি। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক যেটা 200 কোটি বিশেষ তহবিল দিছে, সেই বিশেষ তহবিল ব্যাংকগুলো যাতে ইনভেস্টমেন্ট করে, তার জন্য আমরা ব্যাংকের যে সব বন্ড ইস্যুর বিষয় আসতেছে সেখানে আমরা কন্ডিশন দিয়ে দিতেছি যে 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিশ্চিত না করা পর্যন্ত তুমি সাবস্ক্রিপশন কালেক্ট করতে পারবা না। এছাড়াও যে বাংলাদেশ ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে যে নন লিস্টেড ডেট সিকিউরিটি যেটা বের করে দেওয়া আছে, সেখানে রিসেন্টলি আমরা যেগুলো পারপেচুয়াল বন্ড দিছি সেটাকে আমরা ট্রেডেবল করার জন্য স্টক এক্সচেঞ্জে লিস্টিং করে মেইন বোর্ডে ট্রেডেবল করার জন্য আমরা কাজ করতেছি। হুপফুলি এটা দেখতে পারবেন। এবং আগামীতে টার্নওভার
বাড়ার জন্য আমরা কাজ করতেছি। সেখানে আমরা এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিকে নিয়ে আসার জন্য কাজ করতেছি। হোপফুলি আগামী কয়েক মাসের মধ্যে মানে 8-10টা সেটাও- কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে এসিবি প্ল্যাটফর্মে চলে যাবে। জনাব মোহাম্মদ রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে আবারও। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে আরো অনেক কথা জানতে চাই, তবে ছোট্ট আরেকটি বিরতির পর। আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ, সাথেই থাকুন। ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক, আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন ইভানের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, লকডাউনে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। বিরতিতে যাবার আগে নানা বিষয়ে কথা হচ্ছিল। জনাব আহমদ রশিদ লালী, আপনার কাছে জানতে চাই যে আমরা দেখছি যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং মাঝখানে কিন্তু আর্থিক প্রতিষ্ঠান অবহেলিত ছিল। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যুক্তরাষ্ট্রের একটি বড় জায়ান্টের সাথে একটি আর্থিক প্রতিষ্ঠান চুক্তিতে এসছে, তারা বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ করবে। এই ধরনের বিষয়গুলো আসলে পুঁজিবাজারের জন্য কতটুকু ইতিবাচক? দেখেন, ফাইন্যান্সিয়াল মার্কেট যখন সেক্টর আমি বলবো, তখন কিন্তু শুধু লিজিং কোম্পানি অথবা ফাইন্যান্সিয়াল কোম্পানি এরকম বিষয়টা না। আমি ইন টোটাল ব্যাংকিং সেক্টর সহ আমি যদি বলি, বিষয়টা হচ্ছে আনফরচুনেটলি ব্যাংকিং সেক্টরে এত ভালো ওনারা পে আউট করছে, ডিভিডেন্ড পে আউট হচ্ছে, অথচ ব্যাংকিং সেক্টর খুবই অবহেলিত। ইনভেস্টররা সেরকম কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না সেই ব্যাংকিং সেক্টরে। ভেরি আনফরচুনেট। এবং এমন একটা সেক্টর যে হাইলি রেগুলেটেড একটা সেক্টর, বাংলাদেশ ব্যাংক সুযোগ করে দিয়েছে যাতে ডিভিডেন্ড পে আউট যাতে করতে পারে, ভালো পে আউট করতে পারে, এবং করছে। এবং একটা ব্যাংক তো দেখলাম 35% দিয়েছে। সো কাজেই এমন এক অবস্থায় প্রত্যেক ব্যাংক যেখানে 10%, 15%, 20%, 35% পর্যন্ত দিচ্ছে, সেখানে ফাইন্যান্সিয়াল সেক্টরটা একটু পিছিয়ে যাচ্ছে, উইচ ইজ আমার কাছে একটু লাগে, আশ্চর্য লাগে। কারণ ব্যাংকিং সেক্টরটা যদি না আগায়, তাহলে কিন্তু পুঁজিবাজার সে অর্থে আগাবে না। কারণ একটা বিশাল চাঙ্ক কিন্তু ব্যাংকিং সেক্টরে আছে, ক্যাপিটাল, টোটাল ক্যাপিটালের। আপনি যে কথাটা বললেন যে ফাইন্যান্সিয়াল আরেক সেক্টর যেটা আছে, যেটা লিজিং এবং অন্যান্য, সেখানে কিন্তু আমরা দেখেছি লিজিং এবং অন্যান্য কোম্পানির পেড আপ ক্যাপিটালটা কম, ছোট পেড আপের কোম্পানি। সেখানে আবার সমস্যাগুলো হয়েছে, মাঝখানে কিছু প্রবলেমস হয়েছে। কয়েকটা কোম্পানির অবস্থা খুবই খারাপ, হেলথ খুব ভালো না। এর মধ্যে কয়েকটা কোম্পানি ভালো করছে। সো আমার কাছে মনে হয় যে যেহেতু ছোট পেড আপের কোম্পানি, কিছু কোম্পানি ভালো করছে, সেগুলোর দাম একটু বেটার হচ্ছে। কিন্তু এই সকল কোম্পানিতে খুব আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ হেলথ ওয়াইজ কিন্তু কোম্পানি, লিজিং এবং অন্যান্য কোম্পানি হেলথ ওয়াইজ কিন্তু একটা চিন্তার প্রশ্ন রাখে। কিন্তু অবশ্যই। জনাব আহমদ রশিদ, আপনার কাছে শেষ প্রশ্ন, ছোট করে যদি বলেন যে এই লকডাউন উঠে যাবে স্বাভাবিকভাবে, অর্থনীতি, এই আশাবাদ সবারই, সেই ক্ষেত্রে পুঁজিবাজার আসলে লকডাউন পরবর্তী কেমন হতে পারে? আমার কাছে মনে হয় ইট উইল কন্টিনিউ। তার কারণটা হচ্ছে, দেখেন, পুঁজিবাজারটা কিন্তু রান করে কয়েকটা বিষয়। সরকারি পলিসি ইন্টারভেনশন হলে পরে একটা প্রতিক্রিয়া আসে, পলিসিতে কোনো চেঞ্জ হলে পরে প্রতিক্রিয়া আসে বাজারটাতে, এবং কোন রকমের কোনো বাবল হলে পরে একটা প্রতিক্রিয়া হয়। সো কাজেই আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই তিনটার মধ্যে কোনোটাই উপস্থিত না, বরং আমি যেটা দেখি সেটা হলো সমন্বয়হীনতা, যেটা বিগত দিনগুলোতে ছিল আমাদের বিভিন্ন রেগুলেটরদের মাঝে। সেই সমন্বয়হীনতা কিন্তু রেগুলেটরদের মধ্যে আবারও ফিরে আসছে। এবং আমি এটা খুশির বিষয় যে বাংলাদেশ ব্যাংক একেবারে হ্যান্ড টু হ্যান্ড কাজ করছে উইথ এসইসি, এবং ওনারা সলা পরামর্শ করেই কিন্তু কাজগুলো করছেন। এখন আমাদের প্রেক্ষাপটে আপনি বলতে চাচ্ছেন যে বাজারটা এই অবস্থায় কন্টিনিউ করবে। অসংখ্য ধন্যবাদ জনাব আহমদ রশিদ লালী আপনাকে। আমরা শেষবারের মতো মোহাম্মদ রেজাউল করিম, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা দেখি যেমনটি লালী সাহেবও বললেন যে বাজারে কিছু কিছু কোম্পানি অতিরিক্ত দাম বাড়ছে, অর্থাৎ অতি মূল্যায়িত হচ্ছে, এবং আমরা এটি শুধু এখন থেকে না, এটি গত কয়েক মাস ধরে বা বছর ধরেই দেখছি যে কিছু সেক্টর ধরে এই কাজটি করা হয়। সেক্ষেত্রে আপনাদের সার্ভেলেন্স বা আপনাদের মনিটরিং কি নিচ্ছেন আপনারা?
আমি অতি মূল্যায়িত বলি নাই, কিন্তু বাজার এখনো অতি মূল্যায়িত হয় নাই। না অবশ্যই, আমি তবে এটা কিছু কিছু clear কোম্পানি তো অবশ্যই clear- অতিমূল্যায়িত রয়েছে, কিছু না, সেক্টরও রয়েছে। না আমি এটা আমার মনে হয় যে এটা অতি মূল্যায়িত এখনো হয় নাই। কোনো কোম্পানির দাম কিন্তু অতি মূল্যায়িত, মানুষ বলে ইন্স্যুরেন্স, কিন্তু ইন্স্যুরেন্সও কিন্তু অতি মূল্যায়িত হয় নাই। আপনি আমাকে দেখান 90% ইন্স্যুরেন্স কোম্পানি বিলো 60 টাকায় কাজ করছে। 20 টাকার তো কোম্পানি কাজেই- এখন 120 টাকা। লালি ভাই, আমরা সেই বিষয়ে আসবো, আমরা একটু মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছ থেকে শুনে নেই। আপনি মনে হয় মিউট মোডে রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম। প্রত্যেকটা সেকেন্ডারি মার্কেটে ডিমান্ড সাপ্লাই দিয়ে প্রাইস ডিটারমাইন হয়। প্রত্যেকটা ইনভেস্টর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে থাকে, প্রত্যেকটা সিকিউরিটি স্পেশালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করে এবং সেখানে মার্কেটের মুভমেন্টটা দেখে। সর্বোপরি এগুলা দেখার পর সে ডিসিশন নেয়, সে একটা সিকিউরিটির ভ্যালুয়েশন করে যে কত প্রাইসে এটা কিনা যায়। এবং প্রত্যেক ইনভেস্টর এটা করার পরে যদি দেখা যায় যে তার চেয়ে কম প্রাইস আছে, তখন মনে করে এটা বাড়ার সুযোগ আছে, সে সেটা ইনভেস্ট করে। আবার কোনো বিনিয়োগকারী যদি মনে করে যে ভ্যালুয়েশন যেটা আছে এটা মার্কেট প্রাইসের থেকে কম, সেক্ষেত্রে আপনারা মনে করে এই এটা সব overpriced, বিষয়গুলো সেক্ষেত্রে- মনিটরিং এ রাখছেন কিনা, অতি মূল্যায়িত যাতে না হয়? যে কারণে এইটা হইলো আমরা যেটা সার্ভেলেন্স থেকে আমরা দেখি যে এই যে ট্রেড গুলো হচ্ছে সেখানে কোন ধরনের আনলফুল ট্রানজাকশন হচ্ছে কিনা, রং ডুইং হচ্ছে কিনা, ফাউল প্লেইং হচ্ছে কিনা, সেটা যদি হয় সার্ভেলেন্স থেকে আমরা ধরি। কিন্তু প্রাইসের ব্যাপারে রেগুলেটরের কোনো ধরনের ইন্টারফেয়ার করার সুযোগ নাই, এটা আমরা করব না। এটা ইনভেস্টররা ঠিক করবে কোনটার প্রাইস কত হবে এবং ডিমান্ড সাপ্লাই দ্বারা ডিটারমাইন হবে। আমরা শুরু দেখবো লেনদেনের ক্ষেত্রে ইন্টারমিডিয়ারি রুল লফুল আছে কিনা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রেজাউল করিম আপনাকে। আমরা আশা করি আপনাদের মনিটরিং ব্যবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরবে পুঁজিবাজারে, এবং যে বিষয়টি আপনারা বলছিলেন যে আশাবাদের কথা, যে আসলে বাজার এভাবে ঊর্ধ্বমুখী থাকবে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। লকডাউনের মধ্যে অবশ্যই ঘর থেকে বের হবেন না, ঘরে বসেই সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24।